ক্লাস 9-এর শব্দ চ্যাপ্টার আমরা শুরু করছি পড়তে। এমনিতে শব্দ সংক্রান্ত আলোচনা হয় যে বিজ্ঞানে, ফিজিক্সের যে অংশে, যে শাখায়, তাকে বলে অ্যাকস্টিক্স। অ্যাকস্টিক্স বলি আমরা। এই সংক্রান্ত ইঞ্জিনিয়ারিংকে বলা হয় অ্যাকস্টিক্স ইঞ্জিনিয়ারিং। তো এই শব্দ পড়তে গিয়ে প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে শব্দ কি। শব্দ এক প্রকার শক্তি, এটা তো প্রথমেই বলে নেওয়া যায়। এবার কি ধরনের শক্তি? এর আগে আমরা বিভিন্ন ক্লাসে তাপ, আলো ইত্যাদি, বিদ্যুৎ ইত্যাদি শক্তি সম্পর্কে পড়েছি। সবাই শক্তি, কিন্তু তাদের কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে, সেই জন্যই সেগুলো আলাদা আলাদা। তো এবারে আমরা শব্দ সম্পর্কে বলতে গিয়ে যেটা প্রথমেই বলবো যে কম্পনশীল বস্তু থেকে নির্গত হয়। অর্থাৎ কোন একটা বস্তু কাঁপলে তবে তার থেকে শব্দ বেরোবে। তাহলে কম্পনশীল বস্তু থেকে নির্গত যে শক্তি, আমি বিশেষ বিশেষ জায়গাগুলোয় লাল দাগ দিয়ে রেখেছি। স্থিতিস্থাপক ও নিরবচ্ছিন্ন জড় মাধ্যমের মধ্য দিয়ে, স্থিতিস্থাপক মাধ্যম মানে তার কণাগুলোর মধ্যে সম্পর্ক আছে, শূন্য মাধ্যম নয়। বাতাস, জল, একটা লোহার রড, যে কোনো ধাতু, এগুলো সব স্থিতিস্থাপক মাধ্যমের উদাহরণ। নিরবচ্ছিন্ন মানে কন্টিনিউয়াস, কোথাও ছেদ নেই। এই রকম একটা জড় মাধ্যমের মধ্য দিয়ে এসে আমাদের কানে শোনার অনুভূতির সৃষ্টি করে। বইতে হয়তো শ্রবণ অনুভূতির সৃষ্টি করে, এরকম লেখা আছে, শুনতে পাই আমরা সোজা কথা। তাহলে ভাইটাল যে বিষয়গুলো সেটা হচ্ছে যে এটা এক প্রকার শক্তি, এটা কম্পনশীল বস্তু থেকে নির্গত হয় এবং একটা জড় মাধ্যম লাগে। শব্দ বিস্তারের জন্য একটা জড় মাধ্যম লাগে এবং এটা আমাদের কানে শোনার অনুভূতির সৃষ্টি করে। তাহলে সেই শক্তিটা হলো শব্দ। এবার কম্পনশীল বস্তু যেখান থেকে শব্দ নির্গত হয়, অর্থাৎ শব্দের উৎস, তাকে আমরা শনক বলি। আমি লাল দাগ দিয়ে আলাদা করে দেখিয়েছি। এবার শব্দের উদাহরণ নিশ্চয়ই, মানে এখনকার এই বয়সে ছেলেদের শব্দের উদাহরণ বোঝাতে হবে না, তবে কতগুলো ব্যাপার একটু বলে নিতে হয়। যে আমরা যে স্কুলে ঘন্টা বাজানো হয়, সেটা তো হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। তার ফলে আমরা এটা সবাই জানি ঘন্টাটা কাঁপে এবং শব্দ শোনা যায়। আবার হাত দিয়ে যদি ঘন্টার কম্পন থামিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু শব্দটা থেমে যায়। এটা বাড়ির যে কোনো বাসনপত্রের ক্ষেত্রেও আমরা একই জিনিস দেখি, যে একটা থালা, ভারী থালা মাটিতে পড়ে গেছে, ঝনঝন করে আওয়াজ হচ্ছে, কাঁপছে, থালাটাকে থামিয়ে দিলে আওয়াজ বন্ধ হয়ে যায়। আবার বিভিন্ন বাদ্যযন্ত্রের কথা আমরা জানি। বাঁশি, বাঁশিতে বায়ুস্তম্ভের কম্পন হয়, ফু দিয়ে বাঁশি বাজানো হয়। আবার সেতার, গিটার, সরোদ ইত্যাদি বিভিন্ন যন্ত্র আছে যেগুলো টান করা তার থাকে, সেই টান করা তারের কম্পন হয় এবং তার ফলে আমরা শব্দ শুনতে পাই। আরেকটা বিষয় একটু বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে সুর শলাকা বলে একটা আমাদের যন্ত্রই বলতে পারি। আমরা ল্যাবরেটরিতে সুর তৈরির জন্য, শব্দ তৈরির জন্য এবং শব্দ সংক্রান্ত পরীক্ষার জন্য এটার বহুল ব্যবহার করি। সুর শলাকা, তাকে ইংরেজিতে বলে টিউনিং ফর্ক। ফর্ক মানে কাঁটা চামচ, আমাদের হয়তো অনেকের জানা আছে। এটা কাঁটা চামচের মতোই দেখতে, দুটো কাঁটা আছে এখানে। আর এইটা হলো হাতল, হ্যান্ডেল অফ দ্য টিউনিং ফর্ক। আর এইগুলোকে বলে বাহু, সুরশলাকার বাহু। এইখানে আঘাত করতে হয়, এখানে হাতুড়ি দিয়ে আঘাত করতে হয়। এই হাতুড়ি যেটা হয় সেটা সবসময় বইতে লেখা আছে দেখবি, রাবার প্যাডযুক্ত হাতুড়ি, নাহলে এটা এমনি লোহার হাতুড়ি বা অন্য কিছু দিলে এটা ভেঙে যেতে পারে। যেন রাবার প্যাডযুক্ত হাতুড়ি, শুধু এটাকে কাঁপাবে কিন্তু আঘাত করবে না খুব জোরে। তার ফলে এটা তখন এই যে বাহুটা, এটা এরকম ভাবে কাঁপতে শুরু করে, এটাও কাঁপতে শুরু করে এবং এখান থেকে একটা শব্দ বের হয়। এ সম্পর্কে আরও কিছু বলার আছে, কিন্তু আমরা সবটা এখনো পড়িনি, সেই জন্য এটা নিয়ে এক্ষুনি আর ডিটেল বলছি না। এবার যেটা করতে হবে, এটা সব বইতেই বিভিন্নভাবে লেখা আছে। একটা পোশাকি পরীক্ষা, মানে ল্যাবরেটরির পরীক্ষা এইরকম, যে একটা সুরশলাকা আছে, সেটা একটা বেসের উপর আছে এবং একটা দণ্ড, সেই দণ্ড থেকে একটা এই যে বলের মতো যেটা দেখাচ্ছি, এটা একটা খুব হালকা সোলার বল। আমরা সরস্বতী পুজোর সময় বা বিভিন্ন উৎসব অনুষ্ঠানে দেখবি এই সোলার বিভিন্ন রঙিন বল দিয়ে আমরা সাজাই। তো সেই রকম একটা হালকা খুব ছোট্ট লোহার সোলার বল এখানে ঝোলানো আছে। এই সোলার বলটা বারবার এই সুরশলাকার গায়ে আঘাত করছে। আমি কি করছি না, সুরশলাকাটাকে প্রথমে একটা
রাবার প্যাডযুক্ত হাতুড়ি দিয়ে আঘাত করছি, তাহলে আমি শব্দ শুনতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছি এই সোলার বলটা বারবার শূর্ষলাকার গায়ে লাগছে এবং বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এই শূর্ষলাকার বাহুটা কাঁপছে এবং আমি শব্দ শুনতে পাচ্ছি। এরপর যতক্ষণ আমি শব্দ শুনতে পাচ্ছি ততক্ষণ এই যে সোলার বলের আসা যাওয়াটা এটা দেখতে পাবো। যখন শব্দ বন্ধ হয়ে যাবে দেখা যাবে এটা আবার এই শূর্ষলাকার গায়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তো এইটা কম্পনের ফলে শব্দ তৈরি হয়, তার পরীক্ষা বিভিন্ন জায়গায় বিভিন্ন পরীক্ষার আছে। আমি এমনও করতে পারি যে বাড়িতে যদি একটা কড়াই নিই, এটা কড়াই নিলাম, কড়াইয়ে খানিকটা জল ভর্তি করলাম, এবার এই কড়াইয়ের কিনারাতে একটা চামচ দিয়ে আঘাত করলাম, তাহলে একটা আওয়াজ শুনতে পাবো আর দেখবো এই জলের একটা কম্পন হয়েছে। এরকম কম্পনের ফলে শব্দ তৈরি হওয়ার অনেক উদাহরণ আছে, সেগুলো আমরা দেখতে পাবো। নেক্সট আমরা যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে কম্পন। এই কম্পন পড়তে গেলে প্রথমেই আমরা যে আলোচনাটা করছি সেটা হচ্ছে, দেখ এখানে একটা জায়গা থেকে একটা দড়ি দিয়ে বা একটা সুতো দিয়ে একটা ভারী পিণ্ডকে ঝোলানো হয়, যেটাকে বলে দোলক পিণ্ড। এটা হলো একটা সরল দোলক। এই দোলক পিণ্ডটাকে যখন কোনো বল প্রয়োগ করা হয়নি, অর্থাৎ স্বাভাবিক অবস্থা এটা এইরকম জায়গায় আছে, এটাকে এর সাম্যাবস্থান বলা যেতে পারে, স্থির অবস্থা বলা যেতে পারে। এবার এটাকে যদি কোনো একটা দিকে টেনে আমি ছেড়ে দিই, তাহলে দেখবো এইটা এই সাম্যাবস্থান পেরিয়ে উল্টো দিকে যাচ্ছে একটা সর্বোচ্চ অবস্থানে, আবার এইদিকে ফিরে আসছে। এইরকমভাবে এটা একটা গতি হচ্ছে। এই গতিটাকে আমরা যখন নিউটনের গতিসূত্রের আগে পড়েছিলাম বল ও গতি চ্যাপ্টার, সেখানে এটাকে বলেছিলাম পর্যাবৃত্ত গতি। কেন পর্যাবৃত্ত গতি? না, এটা একই পথ বারবার অতিক্রম করে, মধ্য যে সাম্য অবস্থান সেটাকে এগোয়, একটা দিকে সর্বোচ্চ অবস্থানে যায়, আবার পেরিয়ে আসে, সর্বোচ্চ অবস্থানে যায়। ধরে নেওয়া হচ্ছে এখানে আর কোনো বল মানে বাধা এখানে প্রযুক্ত হচ্ছে না, কিন্তু আমরা বায়ুর মধ্যে করলে এটা অনেকক্ষণ ধরে এরকম চলবে, ঠিক আছে, কিন্তু একটা সময় এটা বন্ধ হবে। তাহলে এইটা হলো একটা সরল দোলক এবং সরল দোলকের গতি। তো সেইটা দিয়েই আমাদের কম্পনের ব্যাখ্যা শুরু করছি আমরা, যে এইরকম একটা সরল দোলক, তার এই যে গতিটা, এইটা হলো কম্পন, এবং এর সাম্যাবস্থান বা মধ্য অবস্থান বা স্থির অবস্থায় যেখানে থাকে সেখান থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ যতটা যায়, আমি এখানে দেখিয়েছি এটা দাগ দিয়ে দুদিকে তীর চিহ্ন, এবং এটা এদিকে যতটা যাবে এদিকেও ঠিক ততটাই যাবে। এইটাকে আমরা বলছি বিস্তার। ইংরেজিতে এটাকে বলা হয় অ্যাম্পলিটিউড, অ্যাম্পলিটিউড অফ অসিলেশন, অ্যাম্পলিটিউড অফ ভাইব্রেশন। এবং বিস্তার বোঝাই যাচ্ছে এর একক কি হবে, সেন্টিমিটার বা মিটার। তাহলে কম্পন সম্পর্কে আমরা প্রথম যে রাশিটার কথা বললাম সেটা হচ্ছে বিস্তার। এবার নেক্সট যে রাশিটা পড়ব তার আগে একটা কথা বলে নেওয়া ভালো, নাহলে পড়া যাবে না, যে আমি এটাকে তো কাঁপাচ্ছি, তা আমি ধর কোনো একটা প্রান্ত থেকে শুরু করছি, এখান থেকে এটা এখানে এলো, মাঝখানে এলো, তারপর উল্টো দিকের ম্যাক্সিমামে গেল, আবার মাঝখানে এলো, আবার এখানে এলো। এই যে পথটা, এই যে এতটা হলো, এইটা হলো এর একটা পূর্ণ কম্পন বা একটা পূর্ণ দোলন। এইটা হলো এর একটা পূর্ণ কম্পন বা এর একটা পূর্ণ দোলন। এই পূর্ণ দোলন সম্পন্ন করছে এইরকম ভাবে, এখান থেকে শুরু করলো, মাঝখান গেল, উল্টো দিকের ম্যাক্সিমামে গেল, আবার মাঝে এলো, আবার আগের অবস্থা এলো। এইটা হলো একটা পূর্ণ কম্পন। অর্থাৎ মাঝখান থেকে যদি ভাবি, মাঝখান থেকে শুরু করলো, এদিকে গেল, এখানে এলো, আবার উল্টো দিকের ম্যাক্সিমামে গেল, আবার এখানে এলো, আবার আগের অবস্থা এলো, তাহলে এটা হলো এর একটা পূর্ণ কম্পন। তার মানে আমরা যদি চারটে ভাগের মানে এই যে ভাগগুলোকে ভাবি, দেখ এটা 4 বার কমপ্লিট করলে এরকম হচ্ছে, একবার এখানে গেল, 2 বার, 3 বার, 4 বার। মাঝখান থেকে যদি শুরু, এখান থেকে এখানে গেল একবার, উল্টো দিকে গেল 2 বার, 3 বার, 4 বার। এইভাবে একটা পূর্ণ কম্পন সম্পন্ন হয়। কেউ শুধু এখান থেকে এখানে গেল, এটা কিন্তু হাফ কম্পন, অর্ধেক কম্পন। এখান থেকে এখানে গেল, এটা অর্ধেক কম্পন, কিন্তু এই পুরোটা হলো, এইটা হলো একটা পূর্ণ কম্পন। তো এইটা পড়তে যে সময় লাগে, এই গেল, এই এলো, আমি একটা ধার থেকে ধরছি বোঝার সুবিধার জন্য, এই গেল, এই এলো, এই পুরোটার জন্য যে সময় লাগে সেইটাকে বলা হয় দোলনকাল বা পর্যায়কাল। আমি নিচে লিখেছি দেখ, দোলনকাল বা পর্যায়কাল, তাকে ইংরেজিতে বলা হয় টাইম পিরিয়ড। এবং এটা ক্যাপিটাল টি দিয়ে বোঝানো হয় সব জায়গায়, এর একক সেকেন্ড, সময় সেকেন্ড, সেটা বোঝাই যাচ্ছে। তাহলে আমরা দ্বিতীয় যে রাশিটা পড়লাম সেটা হচ্ছে দোলনকাল বা পর্যায়কাল। প্রথমে পড়েছিলাম বিস্তার, এবং এটা হচ্ছে একটা সরল দোলকের গতি, এবং সেইটা দিয়ে আমরা কম্পন বোঝার চেষ্টা করছি। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে
কম্পাঙ্ক। নেক্সট যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে কম্পাঙ্ক। এখন কম্পাঙ্ক দেখিয়েছি আমি যে ওটাকে ছোট হাতের এন, নিউ গ্রিক অ্যালফাবেট একটা, অথবা এফ ফ্রিকোয়েন্সি তার ছোট হাতের এফ, এইগুলো যে কোনো একটা দিয়ে বোঝানো যেতে পারে। এইবার কাকে বলে কম্পাঙ্ক? প্রতি সেকেন্ডে পূর্ণ কম্পনের সংখ্যা। আমরা আগের পাতাতেই দেখিয়েছিলাম, এখানেও এখানেও দেখানো যেতে পারে যে আমি একটা সরল দোলক আঁকলাম। সরল দোলক মানে একটা সুতো দিয়ে ঝোলানো আছে, একটা দোলক পিণ্ড আছে, এবং এটা এরকম ভাবে দুলছে। তো এই যে এটা একবার কাঁপলো, এই তা কেউ এক সেকেন্ডে এরকম 5 বার করলো, তাহলে তার কম্পাঙ্ক কত? 5 তার একক থাকবে। এই এককটা হচ্ছে সাইকেলস পার সেকেন্ড। এই যে এইখান থেকে শুরু করলো, এই গেল, এইটাকে একটা সাইকেল বলছি। এটা পরে আমি আর একটু অন্যরকম ভাবে বোঝাবো। এই সরল দোলকের যে গতিটা, সেই সরল দোলকের গতিটা বৃত্তাকার গতি বা বৃত্তীয় গতির মাধ্যমে কেমনভাবে প্রকাশ করা যায় সেটা আমরা এর পরের অংশটাই যখন পড়বো তরঙ্গ, তখন তার শুরুতে ওটা আমি বলবো। তাহলে এইরকম পূর্ণ কম্পন 1 সেকেন্ডে যতগুলো হলো, শুধু আবার বলছি এইখান থেকে এইখানে যাওয়া না, এই গেল এই এলো, এটা একবার হলো, এইরকম যতবার 1 সেকেন্ডে করতে পারলো সেটা হলো তার কম্পাঙ্ক। তাকে ফ্রিকোয়েন্সি বলে। কি দিয়ে বোঝানো হয় আমি দেখিয়েছি। এবং কম্পাঙ্কের একক হচ্ছে সাইকেলস পার সেকেন্ড। এটাকে সিপিএস লেখে, অনেক সময় সি যেভাবে সাইকেলস পার সেকেন্ড এরকম ভাবেও লেখা যেতে পারে। তো এটা সাইকেলস পার সেকেন্ড বলা হয়। কিন্তু এসআই পদ্ধতিতে এই সাইকেলস পার সেকেন্ডটাকে বলা হয় হার্জ। হার্জ একজন বিজ্ঞানীর নাম, তার নাম অনুসারে। তাহলে কম্পাঙ্কের এসআই একক হচ্ছে হার্জ। 1 সেকেন্ডে যদি এটা 10 বার এরকম করে তাহলে তার কম্পাঙ্ক কত? 10 হার্জ। যদি 2000 বার করে 2000 হার্জ। যদি 2 লক্ষ বার করে 2 লক্ষ হার্জ। আর আমরা যারা এখন কম্পিউটার, মোবাইল ইত্যাদি ব্যবহার করি, তখন আমরা জানি যে মেগা হার্জ, গিগা হার্জ, এই সমস্ত কিলো হার্জ, এই সমস্ত কম্পাঙ্কগুলোর এককগুলো সম্পর্কে আমরা পরিচিত। আরেকটা বিষয় যে এখানে আমরা দেখতে পাচ্ছি সাইকেলস পার সেকেন্ড মানে সংখ্যা তো একটা, কতবার পূর্ণ কম্পন হলো, তাহলে এর কোনো মাত্রা নেই। আর নিচে সেকেন্ড, অর্থাৎ 1/t। তাহলে কম্পাঙ্কের মাত্রা, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, 1/T বা T⁻⁻1। এখানে আমরা এই সম্পর্কটা দেখালে আরো পরিষ্কার হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে একবার পূর্ণ দোলন, পূর্ণ কম্পন বা পূর্ণ দোলন যা খুশি লিখতে পারিস, একবার পূর্ণ দোলনের জন্য যে সময় লাগে তাকে আমরা কি বলেছিলাম? দোলনকাল বা পর্যায়কাল। সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করেছি? ক্যাপিটাল টি সেকেন্ড। তাহলে ক্যাপিটাল টি সেকেন্ডে কবার পূর্ণ দোলন হয়? একবার। তাহলে 1 সেকেন্ডে কবার হয়? 1/T বার পূর্ণ দোলন হয়। এখন 1 সেকেন্ডে যতবার পূর্ণ দোলন হয় সেটাকে আমরা এক্ষুনি পড়লাম, সেটা কি আমরা বলি? কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক সমান 1/t, n সমান 1/t, বা কম্পাঙ্ক সমান 1/ পর্যায়কাল। এটা একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক, এবং এই সম্পর্ক থেকেই আমরা বুঝতে পারছি কম্পাঙ্কের মাত্রা হচ্ছে 1/t, যেহেতু এটা টাইম, সময়, তো T⁻⁻1। তো এইটা ছিল মোটামুটি ভাবে কম্পন সম্পর্কে এই মুহূর্তে যা যা মনে পড়লো সেগুলো বললাম। পরে যদি আবার কিছু মিস করে যায় সেগুলো নিশ্চয়ই আলোচনা করব। এর পরের যে অংশটা সেটা হচ্ছে যে আমরা তাহলে কম্পাঙ্ক সম্পর্কে একটা ধারণা করলাম। এইবার আমরা মানুষরা আমরা দেখিয়েছি যে 20 হার্জ থেকে মাঝখানে যেটা লেখা আছে, আমরা দেখিয়েছি মাঝখানে যেটা লেখা আছে যে 20 হার্জ থেকে 20,000 হার্জ, 20,000 হার্জ, 20,000 হার্জকে আমরা 20 কিলো হার্জও বলতে পারি। 20,000 হার্জ পর্যন্ত শব্দ আমরা মানুষরা শুনতে পাই, মানে থিওরিটিক্যালি এইরকম। এবার এমন হতেই পারে যে আমরা হয়তো দেখা গেল 100 থেকে হার্জ থেকে শব্দ শুনতে পাচ্ছি, অ্যাকচুয়ালি শুনতে পাচ্ছি, আবার ওদিকে 15-16 হাজার হার্জের বেশি শুনতে পাচ্ছি না। কিন্তু থিওরিটিক্যালি এই যে সীমাটা, সেই সীমাটা হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জ। এই সীমাটার মধ্যে যে শব্দ, সেই শব্দটাকে আমরা বলি শ্রুতিগোচর শব্দ। এর থেকে কম হলে সেটাকে বলা হয় শব্দে তর শব্দ। 20 হার্জের কম, ধর এটা দোলকের, ওই দোলক দুলছে, তো সেটা সেকেন্ডে 20 বার দুলছে এরকম হয় না, তার দোলন কম্পাঙ্ক অনেক কম হয়, সেই জন্য এর কোনো শব্দ আমরা শুনতে পাই না।
আবার ধর 20,000 হার্টজের বেশি, এটা খুব গুরুত্বপূর্ণ, 20,000 হার্টজের বেশি কম্পাঙ্কযুক্ত যে শব্দ তাকে আমরা বলি শব্দোত্তর শব্দ। কমটা হলো শব্দেতর শব্দ, আর 20,000 হার্টজের বেশি যেটা সেটা হচ্ছে শব্দোত্তর শব্দ। এই ধরনের শব্দকে আমরা ইংরেজিতে বলি আল্ট্রাসনিক সাউন্ড। এর ইংরেজিটা বললাম কারণ এটাই ইম্পর্টেন্ট, আল্ট্রাসনিক সাউন্ড। আল্ট্রাসনিক সাউন্ড, বাদুর, অনেক তিমি, তারা আল্ট্রাসনিক সাউন্ড ব্যবহার করে কোন একটা জিনিস কত দূরে আছে এবং কোন দিকে আছে এই ব্যাপারগুলো তারা ঠিক করে। তারা তাদের আল্ট্রাসনিক সাউন্ড তারা বার করে এবং তারপর সেই যে বাধা বা শিকার যাই হোক সেটা কত দূরে আছে তার থেকে প্রতিফলিত এলে তাদের যে বায়োলজিক্যাল সিস্টেম তার থেকে ওরা ওটাকে নির্ধারণ করতে পারে। তার মানে এটা অনেকটা কাজ করে কিসের মতো, আমরা যেটা আমাদের বিভিন্ন যোগাযোগ ব্যবস্থায় বা সেনাবাহিনীতে আমরা ব্যবহার করি সেটাকে বলে র্যাডার। র্যাডার তার পুরো কথা হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং, অর্থাৎ রেডিও ওয়েভ পাঠিয়ে কোনো একটা জিনিসকে ডিটেক্ট করা এবং তার রেঞ্জ করা। রেঞ্জ করা মানে কোথায় আছে, কত কোন দিকে আছে, কত অক্ষাংশে আছে, কত দ্রাঘিমাংশে আছে, সেইভাবে তাকে ঠিক ঠিক করে পয়েন্ট করা এবং আদৌ আছে কিনা সেটাকে ঠিক করা। তো সেইটাই র্যাডারের কাজ। তো সেই কাজ বাদুর করতে পারে, তিমি মাছ করতে পারে, তিমি মাছ যদি না বলে তিমি করতে পারে। তো এইগুলো করে ওরা আল্ট্রাসনিক সাউন্ডের মাধ্যমে। আর আমরা আমাদের মানে পরিচিত পৃথিবীতে আমরা এই কথাটা, শরীর খারাপ হলে আমরা যারা বর্ধমানের মানুষ তারা খোশবাগানের দিকে গেলেই দেখতে পাবো আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, লেখা আছে আল্ট্রাসোনোগ্রাফি, তাকে ইউএসজি বলে। এই আল্ট্রাসোনোগ্রাফি চিকিৎসাবিদ্যায় কাজে লাগানো হয় এবং চিকিৎসাবিদ্যায় বিভিন্ন রোগ নির্ধারণে এটাকে ব্যবহার করা হয়। তো এবার আমরা যে বিষয়টা এর সঙ্গে বলে নিচ্ছি যে বাতাস তো শব্দে, ভুল বললাম, শব্দ বাতাসে একটা নির্দিষ্ট বেগে যায়। সেই বেগটা হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। আমি লিখেছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ুতে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। এবার কোনো কোনো বইতে এটা 330 মিটার থাকতে পারে, 340 মিটারও লেখে অনেক জায়গায়, কোথাও কোথাও 320 মিটার পার সেকেন্ড। অনেক অঙ্কেতে এটা দিয়ে দেওয়া হয় বিভিন্নভাবে, যেভাবে দেওয়া হয়। তা আমরা ঠিক আছে মোটামুটি 330-32 মিটার পার সেকেন্ড, যদিও পরে আমরা শব্দের বেগ নিয়ে আরও মানে অনেক বেশি বিস্তারিত একটু পড়ব। এবার যে বিষয়টা বলার সেটা হচ্ছে যে শব্দে কোনো একটা বস্তুর বেগ যদি শব্দের বেগের থেকে বেশি হয় তাহলে সেই বস্তুটাকে আমরা বলি সুপারসনিক। তাহলে ওই আল্ট্রাসনিক আর সুপারসনিকের তফাৎটা বুঝে নিই যে কোনো একটা বেগ যদি বস্তুর বেগ যদি শব্দের বেগের থেকে বেশি হয়, বাতাসের শব্দের বেগ তার থেকে যদি বেশি হয় তাহলে সেটাকে আমরা বলি সুপারসনিক। তো এইটা নির্ধারণ করার জন্য একটা সংখ্যা ঠিক করা হয়েছে, এটাকে বলা হয় ম্যাক সংখ্যা, ম্যাক নাম্বার। ম্যাক নাম্বার তাহলে কি, বস্তুর বেগ বাই শব্দের বেগ, কোন একটা মাধ্যমে বাতাসে ধর শব্দের বেগ। এই বস্তুর বেগ যদি শব্দের বেগের থেকে বেশি হয় তাহলে এই ভগ্নাংশটার মান কি হবে, গ্রেটার দ্যান 1। তখন সেই বস্তুটা বা বেগটা কি, সুপারসনিক বেগ, বস্তুটা সুপারসনিক। এটা যদি 1 হয় অর্থাৎ বস্তুর বেগ শব্দের বেগের সঙ্গে সমান, তখন সেটাকে সনিক বেগ বলা যেতে পারে। আর যদি লেস দ্যান 1 হয় অর্থাৎ শব্দের বেগটা বেশি বস্তুর বেগটা কম, সেটাকে আমরা বলি সাবসনিক। এরপরে আমরা যে অংশটা পড়াবো সেটা হচ্ছে যে শব্দ বিস্তারের জন্য আমরা তাহলে প্রথম যে অংশটা পড়েছিলাম শব্দ এক প্রকার শক্তি। এই ব্যাপারটা তুই বুঝতে পারিস যখন বিভিন্ন পুজোর শেষে প্রসেশনে যখন ওই ডিজে বাজে তখন দেখবি ওই ডিজে মাইক, তার বক্স, গাড়ি চারপাশ কাঁপছে, প্রচন্ড শব্দ হচ্ছে, কাঁপছে, অর্থাৎ শব্দ থেকে যান্ত্রিক শক্তি তৈরি হচ্ছে। তো শব্দ এক প্রকার শক্তি, সেটার একটা উদাহরণ বলা যেতে পারে, যদিও খুব খারাপ উদাহরণ। ওই রকম শব্দ বাজিয়ে ওই রকম শব্দ বিস্তার করে ডিজে না বাজানোই ভালো। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কম্পনের ফলে শব্দ তৈরি হয়, সেটা আমরা দেখিয়েছি। মাঝের যে অংশটা অর্থাৎ শব্দ বিস্তারের জন্য একটা জড় মাধ্যমের প্রয়োজন, তার একটা পরীক্ষা আছে। পরীক্ষা তোর স্কুলের পরীক্ষায় এগুলো হয়তো পড়বে না, কিন্তু বিষয়টা একটু জেনে রাখা ভালো। আমি এটা ছবি আঁকছি না আলাদা করে, আমি একটা বইয়ের ছবি থেকেই দেখাচ্ছি। আমরা এই যে অংশটা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে এইটা হলো একটা বায়ু নিষ্কাশন যন্ত্র, এই তলা দিয়ে বাতাস পাম্প করে নেওয়া যায়। এখানে এটা তার বেস আছে, টেবিল আছে, তার উপর একটা কাঁচের বেল জার বায়ু নিরুদ্ধভাবে বসিয়েছি, এখানে ভেজলিন টেজলিন দিয়ে দিয়েছি। আর এর ভিতরেতে
আমি দেখতে পাচ্ছি এটা কলিং বেল আছে এবং কলিং বেলের কানেকশনটা আছে বাইরে। আমি বাইরে থেকে সুইচ দিলেই কলিং বেলটা বাজতে শুরু করবে। এখানেও ভালো করে ককে ছিপি টিপি দিয়ে আটকে দেওয়া আছে। এবার অর্থাৎ আমি দেখতে পাচ্ছি ভিতরে কলিং বেলে যখন আঘাত হচ্ছে তখন আমি এটা দেখতে পাবো। এবার আমি যদি সুইচ দিই এবং সুইচ দিলে প্রথমে আমি কি পাবো, এই যে শব্দটা সেটা শুনতে পাবো, স্পষ্ট শুনতে পাবো। তবে এখানে একটা বিষয় বলার, যে এটা তো কাঁচ দিয়ে ঢাকা দেওয়া আছে, কাঁচ দিয়ে ঢাকা মানে একদম খালি অবস্থায় যতটা শব্দ শুনতে পাওয়া যেত তার থেকে হয়তো একটু কম শব্দ আমরা শুনতে পাবো। এবার আমি আস্তে আস্তে এই বাতাসটাকে বার করে নিতে শুরু করলাম। এই বাতাস যত বার করব তত দেখবো যে এই যে শব্দটা আমি শুনতে পাচ্ছিলাম সেই শব্দটা কম শুনতে পাচ্ছি। একটা সময় যদি প্রায় পুরো বাতাসটা বার করে নেওয়া হয় তাহলে দেখা যাবে এই শব্দটা একদম মিউট হয়ে গেল, অর্থাৎ শব্দ আমরা আর শুনতে পাচ্ছি না। এরপর যদি আবার উল্টো প্রক্রিয়াটা করি, অর্থাৎ আবার যদি বাতাসের মধ্যে প্রবেশ করাই, দেখা যাবে আর এটাকে সুইচ অন করাই আছে, যেখানে আঘাত করছে কিন্তু শব্দ শুনতে পাচ্ছি না যখন বাতাস নেই। এবার যখন আমি বাতাস প্রবেশ করেছি তখন কিন্তু আবার আস্তে আস্তে শব্দটা শুনতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি এই যে কলিং বেলে আঘাত করছে এরকমভাবে হাতুড়িটা, এবং শব্দ শুনতে পাচ্ছি, এবং আবার যখন পুরোটা বাতাসে ভরে গেল তখন আবার শব্দ শোনা গেল। তাহলে এর থেকে কি প্রমাণিত হলো, যেখানে যখন বাতাস ছিল না, অর্থাৎ এই আমার কান এবং এই যে কলিং বেল যেখানে বাজছে সেই দুটোর মাঝে মাঝে কোনো একটা জায়গায় একটা, আমরা বলেছিলাম নিরবচ্ছিন্ন জড় মাধ্যম চাই। তাহলে ঠিক আছে, বাইরে বাতাস আছে কিন্তু ভিতরটা ওই অংশটায় বাতাস নাই বলে এখানে কিন্তু শব্দ বিস্তার লাভ করতে পারছে না, এবং তার জন্য আমরা কানে শুনতে পাচ্ছি না। এবার এরকম ধর, আমরা তো জানি যে আমাদের এই মহাবিশ্বে বিভিন্ন রকম বিস্ফোরণ বা বিভিন্ন রকম শব্দ তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়। সূর্য বা বিভিন্ন গ্রহ নক্ষত্র থেকে আলো এসে আমাদের এখানে পৌঁছচ্ছে, কিন্তু শব্দগুলো এসে পৌঁছচ্ছে না। তার কারণ ওর মাঝে আমাদের শূন্য স্থান আছে। তো শূন্য স্থানে আলো আসতে পারে, যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ আসতে পারে, সেটা নিয়েও আমরা তরঙ্গের সময় একটু একটু করে কথা বলবো। কিন্তু শব্দকে বলা হয় স্থিতিস্থাপক তরঙ্গ, অর্থাৎ একটা স্থিতিস্থাপক জড় মাধ্যম, যে মাধ্যমের কণাগুলোর মধ্যে সম্পর্ক আছে, কণাগুলোর মধ্যে কোহেসিভ ফোর্স আছে, অর্থাৎ ওটাকে আমরা কি বলি, সংশক্তি বল আছে। সেই রকম ধরনের মাধ্যমের মধ্য দিয়েই শব্দ বিস্তার লাভ করতে পারে। তাহলে এই যে বেলজারের পরীক্ষা, এটা সব বইতেই আছে। এই মানে আমাদের মাধ্যম ছাড়া শব্দ বিস্তার লাভ করতে পারে না, সেটা বোঝানোর জন্যই এই পরীক্ষাটা আমরা করলাম। এবার এটা আমি ছবি আঁকলাম না, বই থেকেই দেখালাম। এরপরে আমরা নেক্সট দিন যে শব্দ তরঙ্গ এবং তার যে মানে বিষয়গুলো আর কি, সংশ্লিষ্ট বিষয়গুলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা শুধুমাত্র শব্দ বিস্তার, কম্পন, শব্দ কাকে বলে, এই বিষয়গুলো নিয়েই আলোচনা করলাম।